অ্যারেঞ্জ ম্যারেজ। অবন্তিকা, তৃপ্তি। পর্ব 19। জন্মের পর শুভ্র নানাবাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানাবাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজোরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেইটের সামনে দাঁড়াল। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানাবাড়ি খুব বিশাল, 20 ডিসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জাল ফেলা। বাগানও আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে ঘিরে ধরল। পেছনে পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞেস করলেন। আফরোজার কথা একই বলার আছে। সে তো মাতোয়েরা বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্র উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করল। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন। শুভ্র মুখটা আদর করে দেখলেন। তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে। তা আপা, ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন, তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করল। তুলি ধীর পায়ে শুভ্র পাশে এসে দাঁড়াল। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্র কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির উপর পড়তেই আপাদমস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্র সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকে আরো বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্র? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরল। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা খোদেজা বেগম। তিনি এখন বিছানায়ই থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসল। শুভ্র দাঁড়াল খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখল। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করল, স্যালাইন কি সবসময়ই দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সব সময়, তাই বেশিরভাগ সময়ে স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখল। জ্ঞান নেই খোদেজার। কাউকে এখন চিনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা আমি আফরোজা আসছি গো। শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শুনেন, কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা ও শুভ্র, তোমার নাতি, আমার ছেলে। শুভ্র এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্র গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, আম্মা ও তুলি, শুভ্র বউ, দেখো তোমার বউ পছন্দ হইছে কি না। ও আম্মা, শোনো তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন। মুখ দিয়ে গঙ্গানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চিরযৌবনা করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছো তবে? এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই, ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসল। শুভ্র জানামতে সবকিছু এখন অবধি ভালোই চলছে। তবে আসার পর থেকে নানার সঙ্গ দেখা হয়নি একবারও। শুভ্র বুঝে দেখা না পাওয়ার পেছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়। তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে জুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখল। এই শুভ্র সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্র কোনো মিল নেই।
অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোনো কুলক্ষণে যে রাতের কথাটা তুলি তুলেছে, নিজের উপরই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকলো বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে। ছি। তুলির বুকটা কাঁপছে, ধুরুধুরু করে। কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্র? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎ একটা মেয়ে এলো। তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসল, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকা এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মধ্যে। যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো। বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোর আম্মুকে। হিয়া খামোকা বকা খাচ্ছে দেখে তুলিই বলল, হিয়া আমরা পরে খেলবো, হু। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছ। হিয়া শুনল না। বাকি বাচ্চারাও তেমনই শুনল না। হিয়া নাসরবান্দার মতো বলল, কাকি এই চালটা শেষ করি প্লিজ। তারপর পাক্কা ঘুমিয়ে যাব, প্রমিজ। তুলি হাসল, বলল, ঠিক আছে এই চাল শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখল। তারপর আবারও প্রশ্ন করল, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হলো। লুডো খেলাপোজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করল, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো। কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন। প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই। আগে চয়েস ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ঢাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো। রাইট। তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলি খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়াল। তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছা ভাবো। আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়েই তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজেন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকেই দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না। সোজা শুভ্র পাশে বসে সরাসরি প্রশ্ন করল, আপনার সঙ্গে এ বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করল। তুলি লম্বা করে শ্বাস ফেলল। রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে। আপনি চিনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানাবাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারল শুভ্র যেখানে তানিকে চিনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করল। বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝল শুভ্র কথার ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথা টথা হয়নি। আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল। দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারত। দ্যাটস মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ কর। আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়াল। চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো। তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তুলিকে পেছনে থেকে। সফট কাঁধে নাক ঘষে বলল, তুমিই আমার আলাদিনের চেরাগ। আজ এই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ আমার আলাদিনের চেরাগ। তুলি অমন স্পর্শে কেঁপে উঠল। কাঁধে শুভ্র খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করল। মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল। গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা। অনুভব করল তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ড্যান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলল। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না। ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আম ইউর হাজব্যান্ড। আমার সামনে কিসের ছি? তবুও। ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন। শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে। কানে ঠোঁট ছুঁয়ে বলল,
বউ তুমি আমার। তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে। নিজের থেকে শুভ্রকে আলগা করে বলল, আমি পারবো না। অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেয়ায় ভেতরে ভেতরে ব্যথিত হলো। সঙ্গে অপমানিতও হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই। তাই শুভ্র সব ভেবে আর জোর করল না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে। না হলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দোটানায় পড়ে গেল। কি করবে বুঝতে পারল না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে উঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে। আঙ্গে লগা দে র মোহে রঙ্গ লগা দে রে। অঙ্গ লগা দে র মোহে রঙ্গ লগা দে রে। মেন তোহ তেরি জগনি যা তু যোগ লাগা দে রে। শুভ্র গানটা শুনেই অগোচরে হেসে উঠল। বিছানা থেকে উঠে বসল। মুখে ইচ্ছে করেই রাগ ভাব ধরে রাখল। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্র দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছুল না। রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল, যোগ লগা দে রে প্রেম কা রোগ লগা দে রে। মেন তোহ তেরি জগনি যা তু যোগ লগা দে রে। তুলি পেছনে থেকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র বুকে দুই হাত ঘুরিয়ে জাপটে ধরল পেছনে থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙ্গিয়ে আবারও এগিয়ে এলো। রাম রতন ধন লগন মগন মন। তন মোরা চন্দন র উজলি করি প্রীত প্যাস্ত। রঙ্গ লগা দে রে। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্র সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি দুহাতে গলা জড়িয়ে ধরে শুভ্র। আং লগা দে রে মোহে রাং লাগা দে রে। মেন তোহ তেরি জগনি যা তু যোগ লাগা দে রে। গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়াল সে। তুলি নেচে শুভ্র মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্র দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দুহাতে জাপটে ধরল শুভ্রকে। পিঠে চিমটিও কাটল একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্র ঠোঁটে আঙ্গুল রাখল। তারপর আঙুলটা শুভ্র সারা মুখে ছুঁয়ে তুলি গাইল, রাত বংজোর সি হইন কালে খংজোর সি হইন। রাত বংজোর সি হইন কালে খংজোর সি হইন। তেরহ সিনেকি লো মেরে অংদর ভি হইন। তু হবা দে ইসস তোহ মেরা তন জল। শুভ্র তুলির চোখের দিকে চাইল। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। দুহাতে কোমর প্যাঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করল একে অপরের চোখের দিকে চেয়ে। জলা দে রে স্যাং জলা দে র মোহে রাং লাগা দে র। মেন তোহ তেরি জগনি যা তু যোগ লাগা দে রে। গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো। নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখাটটা জীবনে আসার জন্য। তুলি শুভ্র চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে। হেসে ফেলল শুভ্র। উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাজা কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করল, বাকি দুটো উইশ। শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসল। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেল। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো। অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দিই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তুলির গলায় ঠোঁট ছুতেই দুহাতে তুলি আগলে ধরল শুভ্রকে। মানুষটা যখন ছোঁয় তুলির এত কেন ভালো লাগে। অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিন ঘিন করে। অথচ স্বামী শুভ্র প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো, বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেল। অতপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির রাতটা কাটল অত্যন্ত সুখে আনন্দে। রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রাধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন 12টি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্র কথা শুনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরুলো।
বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে, তখন কানে এলো এক মহিলা বলছেন। তানির মার মনটা ভাঙল শেষ অবধি। আফরোজা তো ছেলে বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাটছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এ বাড়ির জামাই হলে আব্বার রাগ পড়তো না? যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল নিজেই পোড়াল আফরোজার আপা। এই বিয়ে শেষ হলে একেও মুখ দিয়ে কখনো কেউ বলবে এ বাড়ি আসার জন্য। আমি তাও এবার বলে আনালাম। আর কি আনবো? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না। সোজা শুভ্র সামনে দাঁড়াল, বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ? কেন? আম্মুকে কিছু বলবেন না? আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের বাড়ি আনাবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানাবাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন, শুভ্র মানা করতে পারেনি। রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না? কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে। কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য। কিন্তু না, কেউই আসেনি। শুভ্র বুঝে, কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জলে পুড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্র স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রিও করার ইচ্ছে। শুভ্র এর মধ্যে MD করেছে ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্র গাড়ি তুলি দেখল, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কে সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময়ই কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি। তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো। জি বাবা, অন্যের চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক। সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে করছি, বাকি টাকা শর্টপোরায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলেই আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করার। লাগলেই বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আচার ব্যবহার। মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনেমনে হাসল খানিক। বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্র পুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলির ভক্তভোগী তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন।
ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু পরায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না, আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না, ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে, শুভ্র আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্র, খালি ওখানে ছোঁয় এখানে ছোঁয়। তুলি হাসল। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্র প্রথম অক্ষর এসটি দেওয়া, লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পরল আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে। তাই তুলি একদম শুভ্র মনমতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্র সামনে। তুলি ধীর পায়ে এগুচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখল। পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসল। ইয়াসমিন তুলিকে শুভ্র পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসল। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসছে তুলির লাজুক বর, হ্যাঁ। ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগুনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি। আরো আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি, আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো। কি বল তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসল। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবাই, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে চাঁদ ঘুরে আসো। যাও। জোবাই হেলে দুলে এসে শুভ্র হাত ধরল। বলল, চলো দুলাভাই। আপু আসো আসো। শুভ্র জোবাইরকে কোলে তুলে নিল। জোবাই এতেই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল। বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জোবাইরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলি সামনে ছাদের দিকে এগুচ্ছে। শুভ্রও তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরুতেই জোবাই কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্র দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো, গিভিং ইউ গাইজ প্রিভসি, এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জোবাই। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করল, ও প্রিভসি দেওয়া শিখল কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড। এক একটা ভাবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসল। বলল, সেদিনের জোবাই আজকে আমাদের প্রিভসি দিচ্ছে। ভাবা যায়, আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরত। তুলি হাসল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছরে কেটে গেছে না। তুলি শুভ্রকে দেখে। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্র বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর তারপর আবারও যাব সাজেক হানিমুন। তারপর 2 থেকে 3 হয়ে ফিরব আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয় ছেলে না? তুলি জিজ্ঞেস করল। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25 মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই 2 পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে আর 5 দিন।
আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবায়। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্র এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়িই পরতে হবে। তাই তুলি শুভ্র পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে, একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখল, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়, সবাইকে বলছিল কোন দিকে কোনো জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করলো। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোনো রঙে দেখতে চায় শিশু ডক্টর। শুভ্র হাসল, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্র বেশ বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসল। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করল। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্র ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করল বিয়েতে এই শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লে করল, বেস্ট ওয়ান শুভ্র, পারফেক্ট ওয়াইফ। তুলি হাসল, তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু এই শাড়িটাই নেই। আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এতটাই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার সহ মেকআপ, প্রসাধনী সামগ্রীও কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই। মনে মনে ভাবছে আগের আগদি ঠিক ছিল, কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথায় এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই এক জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্র কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্র একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কোল ধরল, লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসল, ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার আজ এত প্রতি ভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সৌয়াব কামাচ্ছি শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্র মতে হাসবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক? অবশেষে তুলির ডাক বদলেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমি তে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরো এক্সট্রা ভাবে সওয়াব কামাবো তোমাকে দিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্টু হাসল, বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি। শুভ্র এমন কথায় তুলি লজ্জা পেল বোধহয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর নাইট এসব শুনতেই পারে না। শুভ্র এসব ভেবে হাসল। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, 5 দিন পর। তুলি বলল, তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসল, জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি, কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে, আমরা লোকের সামনে কবুল বলবো। আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে। আমি আসবো, ঘোমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো, মাশা আল্লাহ। তুমি লজ্জা পাবে। তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্র মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটায় শুধু কথাই বলবো, আর কিছু না। তুলি শুভ্র কথার ধরনে হেসে উঠে। এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্র হাসে, তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর আজকে সারাদিন কি করলে বলো? আজ তুলির হলুদ সন্ধ্যা, ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে। মেহেন্দি হ্যাঁ রাচনে ওয়ালি, হাতো ম্যাগেহরি লালি। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। একসময় অপেক্ষা শেষ হলো, হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমেই চুমু বসালেন মেয়ের কপালে। তারপর তুলির দুগালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন,
হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা। স্বামী সোহাগী হ মা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়ে দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্র খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলি ও শুভ্র সামনে খোলা বইয়ের মতো হওয়া, সবকিছুই এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্র বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্র কথা মতো সেই সংসারের রানী হবে তুলি। আর শুভ্র রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে। গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীরে এক ফোঁটাও জায়গা নেই। সবখানেই কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই এক গাদা হলুদ ডুবে যাওয়া, উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা, আরও লাগানো উচিত ছিল। শুভ্র কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকল। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছ তুলি। আমরা তো কেউই তোমাকে দেখতে পারছি না। শালিকারা, আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে বলে উঠল, না দুলাভাই। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেলল। তুলির দেখা দেখি সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটল এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25 মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে। সঙ্গে তুলি আর জোবায়। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্র এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়িই পরতে হবে। তাই তুলি শুভ্র পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ। সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখল। বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়। সবাইকে বলছিল কোন দিকে কোনো জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করল। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোনো রঙে দেখতে চায় শিশু ডক্টর। শুভ্র হাসল। লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্র বেশ বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসল। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করল। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্র ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করল বিয়েতে এই শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লে করল, বেস্ট ওয়ান। শুভ্র, পারফেক্ট ওয়াইফ। তুলি হাসল। তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু এই শাড়িটাই নেই। আফরোজা হেসে উঠলেন। বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার সহ মেকআপ, প্রসাধনী সামগ্রীও কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই। মনে মনে ভাবছে আগের আগদি ঠিক ছিল। কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথায় এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একই জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্র কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্র একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কোল ধরল। লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসল। ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল,
কি ব্যাপার, আজ এত প্রতিভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সৌয়াব কামাচ্ছি, শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্র মতে হাসবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়। এই স্যার আবার কি ডাক? অবশেষে তুলির ডাক বদলেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমি তে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরো এক্সট্রা ভাবে সওয়াব কামাবো তোমাকে দিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্টু হাসল। বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং, তুলি। শুভ্র এমন কথায় তুলি লজ্জা পেল বোধহয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর নাইট এসব শুনতাই পারে না। শুভ্র এসব ভেবে হাসল। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, 5 দিন পর। তুলি বলল, তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসল। জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল, তুলি। কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে, আমরা লোকের সামনে কবুল বলবো। আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে। আমি আসবো, ঘোমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো, মাশা আল্লাহ। তুমি লজ্জা পাবে। তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্র মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটায় শুধু কথাই বলবো, আর কিছু না। তুলি শুভ্র কথার ধরনে হেসে উঠে। এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্র হাসে, তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর আজকে সারাদিন কি কি করলে বলো? আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে। মেহেন্দি হ্যাঁ রাচনে ওয়ালি, হাতো ম্যাগেহরি লালি। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। একসময় অপেক্ষা শেষ হলো, হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমেই চুমু বসালেন মেয়ের কপালে। তারপর তুলির দুগালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা। স্বামী সোহাগী হ মা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল, সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়ে দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্র খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলি ও শুভ্র সামনে খোলা বইয়ের মতো হওয়া। সবকিছুই এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্র বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্র কথামতো সেই সংসারের রানী হবে তুলি। আর শুভ্র রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে। গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীরে এক ফোঁটাও জায়গা নেই। সবখানেই কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই এক গাদা হলুদ ডুবে যাওয়া, উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা, আরও লাগানো উচিত ছিল। শুভ্র কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকল। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছ, তুলি। আমরা তো কেউই তোমাকে দেখতে পারছি না। শালিকারা, আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে বলে উঠল, না দুলাভাই। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেলল। তুলির দেখা দেখি সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটল এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল আসর পর বিয়ে। তুলিদের বিল্ডিং পুরোটাই সাজানো হয়েছে বাতি, সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। জামাই আসবে এ বাড়ি। একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের। সন্ধ্যার পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল, বাবা আসবো। ইয়াজিদ চোখ তুলে তাকালেন। মেয়েকে দেখে বললেন, আসো, ভেতরে আসো। তুলি হেঁটে ভেতরে ঢুকল। বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল, ডেকেছিলে? মা বলল। ইয়াজিদ তুলিকে দেখেন।
তুলির গা থেকে আজ হলুদ পারফিউম সব মিলিয়ে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে। মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারায় সৌন্দর্য বাড়ে। ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি। এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি, কাল দিতে হবে। তারপর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক ইয়াজিদের বুকটার মতো। ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে। কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা? ইয়াজিদ একটু কাশলেন। তুলি উৎসুক চোখে বাবার দিকে চেয়ে আছে। ইয়াজিদ কথা তুললেন, ভালো লাগছে তোমার? কাল তো বিয়ে, ব্যাগ গুছিয়েছ? তুলি বাবার এমন প্রশ্নে আহ্লাদ দেখল। তুলি জবাব দিল, মা গুছিয়ে দিয়েছেন। এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে শুভ্র স্যার মানা করেছেন। জরুরি জিনিস নিয়েছি শুধু। ইয়াজিদ চশমাটা এবার চোখে তুললেন। বললেন, শুভ্র তোমার স্বামী ছিল এতদিন। কাল থেকে ও ঘরে যাবে, ও ঘরে সংসার হবে তোমার। তুমি খুশি? আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছরে আফসোস করেছ? বলো আমাকে। তুলি বুঝতে পারল মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে। শুভ্রদের সম্পর্কে জানতে। উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ। তুলি হালকা হাসল। বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা। হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না। আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা। ইয়াজিদ মেয়েকে দেখলেন। তুলির চোখে মুখে খুশি জন্মাচ্ছে। ইয়াজিদ মনে বাবা হিসেবে প্রচণ্ড খুশি অনুভব করলেন। খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা হাতে নিয়ে বললেন, আচ্ছা যাও এখন। তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার। কথা আছে। তুলি বাবাকে দেখে। বাবাদের বোধ হয় সন্তানদের পাশে কান্না করা মানায় না। হোক সেটা খুশির কান্না। শুভ্র আজ শেরওয়ানি পরেছে। সাদা রঙের শেরওয়ানি। গলার কাছটায় কারুকাজ করা, হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা। শুভ্র মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা। তারপর শুভ্র ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন, হাজার বছর বেঁচে থাকুক আমার শুভ্র। কারো নজর না লাগুক। পাশ থেকে আরিফ টিপ্পনি কেটে বলল, কাকিমা, নজর তো লেগে গেছে শুভ্র। তার বউয়ের। আফরোজা বাচ্চাদের এসব পাগলামি কথায় হেসে চলে গেলেন। শুভ্র আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বলল, আম্মুর সামনেও তোর মুখকা চির মতো চলে। মহুরে বলা লাগবে। ফারহান হাসল। আরিফ বলল, আর মহু? একটা বাচ্চাই আমাকে মহুর থেকে আলাদা করে দিয়েছে। রাতেও পায় না, দিনেও পায় না। তার মধ্যে আরেকটা আসছে। বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই। যদি জানতি। দেখবি ছোট থেকে ছোট কথায় হয় কাঁদে, নয় মার বসায় নয়, বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তোর ভোলাভালা বউ এমনি করবে দেখিস। শুভ্র হাসল। আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলল, বাচ্চা আসলে আমার বউর 7 খুন মাফ। একটা বেবি ক্যারি করার জন্য তাকে হাজারবার কাদার মারার অনুমতি দেওয়া হলো। শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি বসে বসে রাগ মেটাক, ভাঙ্গুক যা ইচ্ছা। ফারহান এবার হাহুতাশ করে বলল, শুভ্র রে, আরিফ 2 বাচ্চার বাপ হতে যাচ্ছে। আমিও বাপ হয়ে গেলাম। পিছিয়ে গেলি তুই। বিয়ে করে জলদি জলদি আমাদের সঙ্গে কম্পিটিশনে লাগ, বুঝলি? শুভ্র হাসল, কিছু বলল না। একটা বাচ্চার আবদারি করবে সে আজ তুলির কাছে। একবার করবে, বারবার করবে। 32 বছর হয়ে গেল, মামা, কাকা, দুলাভাই সব ডাক শুনল। এবার একটা বাবা ডাক শোনা লাগবে। শুভ্র তুলিকে বলবে তুলির কিছু করা লাগবে না। শুধু বেবি ক্যারি করবে, পৃথিবীতে আনবে, আর দুধটুকু খাওয়াবে। বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে। শুভ্র দম আছে এখনো। বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে। তুলি শুভ্র আর তার টেক্সট দেখছে। লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে। শুভ্র পাঠিয়েছে, রেডি হয়ে ছবি দিও। তুলি উত্তর করেছে, একবারে এসে দেখে নিন বউকে। তুলি রেডি তো হয়েছেই। হালকা গোলাপি রঙের শাড়ি, সোনালী রঙের গহনা, অনামিকা আঙুলে জলজল করছে শুভ্র পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি, হাতে শুভ্র দেওয়া বালার সঙ্গে ডজন চুড়ি পরেছে। ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন। তুলি দেয়নি। শুভ্র দেওয়া দ্বিতীয় উপহার, যা তাদের ভালোবাসা প্রকাশ করে। এটা দিয়েই শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল। তুলির স্মৃতি জড়িয়ে আছে এই বালা দুটোতে। শুভ্র পাল্টা মেসেজ, আমিও তাহলে ছবি দিব না। একবারে কবুল পরে দেখা দিচ্ছি। তুলি হাসল। পাগল এখনো। তুলি স্ক্রুল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে। এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে। ও ঘরে সংসার পাতবে তুলি, যা কথা বলাই সামনাসামনিই হবে। তুলি মেসেজগুলো আবারও পড়ছে, লাজুক হাসছে বারবার। বর এসেছে, বর এসেছে। সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি। তুলি উঠে দৌড়ে গিয়েও আটকে গেল। বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই, নজর লাগে। তুলি হেসে আবারও বসে গেল বিছানায়। বুকটা লাফাচ্ছে খুব। শুভ্র এসেছে। তুলির বর এসেছে। শুভ্রকে বরণ করা হলো। ওপাশ থেকে টাকা চাওয়া হলো 50,000।
বেচার শুভ্র পড়েছে ফ্যাসাদে। বউর কাছে যেতেও 50,000, তারপর আবার কাজিনগুলো হুমকি দিয়েছে বাসর রাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে। ওহ গড, শুভ্র কি করবে? দিল টাকাটা। টাকা পেয়ে হই হল্লোড় চলল কিছু সময়। শুভ্রকে ঘরে ঢুকানো হলো। ঘরেই স্টেজ করা হয়েছে ছোটখাটো। শুভ্রকে প্রথমেই মিষ্টি খাওয়ানো হলো। শুভ্র সুগার কম খায় ইদানিং, তবুও মিষ্টি খেল। আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম। শুভ্র উসখুস করছে, তুলিকে এরা কখন এনে পাশে বসাবে। আধা ঘন্টা তো কাটল। আরও 10 মিনিট পর তুলি এলো। এক পাশে ইয়াসমিন, অপর কাঁধ ধরে আছে অন্য এক মেয়ে। হাঁটার তালে তুলির শাড়ির কুচি দুলছে। শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকাজ করা, ঝুলে আছে এক পাশে। শুভ্র জানামতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্যে শুভ্র যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তুলি ধীর পায়ে এগিয়ে এলো, শুভ্র পাশে বসানো হলো তাকে। শুভ্র তুলিকে একবার দেখেই চোখ সরিয়ে নিল, বড়রা পাশে। তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়াল। তারা শুভ্র সঙ্গে তেমন কিছু মজা করল না। তবে তুলির কানে কানে বলে গেল, একরোখা স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস। তুলি মাথা নিচু করে হাসে। এদেরকে বলবে, তাদের এই একরোখা রাগী মেজাজি স্যার একাকী রুমে বড্ড রসিক রোমান্টিক ভেবে তুলি হাসল। প্রিন্সিপাল এলেন এবার। শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন। তুলির দিকে চেয়ে বললেন, শুভ্র কিন্তু 2 বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে। বুঝি না, বিয়ে আল্লাহর মর্জি, যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে। আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে। খুব ভালো থাকো। তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করল। প্রিন্সিপাল শুভ্র দিকে চেয়ে বললেন, বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করনি শুভ্র। তোমার আগামী 7 দিনের ছুটি ক্যান্সেল করা হলো। সামনের মাসের 15 দিনের ছুটিও ক্যান্সেল। শুভ্র হাসল লজ্জিত গলায়, তারপর বলল, সরি স্যার। প্রিন্সিপাল হুহা করে হাসলেন। শুভ্র কাঁধে হাত রেখে বললেন, আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান। ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় কর। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞেস করল, সামনের মাসে আবার 15 দিনের ছুটি কেন? শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করল। এই শিশু ডক্টর একদম লাগামছুট হয়েছে। যাতা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আকদনামা তো আগেই হয়ে আছে। কবুল বলার মুহূর্তে তুলির ঘোমটায় আড়াল করা মুখের দিকে শুভ্র তাকালো। তুলির আর চোখে শুভ্র দিকেই চেয়েছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন ভোলানোর এক হাসি দিল, তুলির বুক বরাবরের মতো ধক উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন, বলো মা কবুল। তুলি এক নজর শুভ্র দিকে তাকালো। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্র ওই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, কবুল কবুল কবুল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস। আছে শুভ্র প্রতি অগাধ ভালোবাসা। শুভ্রকে কবুল বলতে বলা হল। শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। পুরো ঘরময় হই হল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্র পাশে বসানো হল। আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হল, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গীকে। সবাই হো হো বলে উঠল। তুলিকে শুভ্র মুখ আয়নায় দেখানো হলো। কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হল। তুলি লাজুক গলায় শুভ্র মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্র দিকে। অতপর মহা সমারোহে হাসিখুশি ভাবে সম্পন্ন হল পেডিয়াট্রিক ডাক্তার উমায় হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। চলবে।